প্রিয় দর্শক বন্ধুরা, লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মূলত বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তা নিয়ে। আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে আমি জানতে চাই যে বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তা আপনি আলোচনা করেছেন। হ্যাঁ, এটা আসলে কেন দরকার বিপ্লবী সরকার, এবং এটা কার নেতৃত্বে আসলে এটা গড়ে তুলতে হবে বা গড়ে উঠতে পারে? এটা নিয়ে আলোচনা কিছু হচ্ছে না তা না, আগেও কিছু আলোচনা হয়েছিল। ইদানিং এর মধ্যে বিশেষ করে আমি যার মতামতকে একটু গুরুত্ব দিই, তাজ হাশমি বিদেশে থাকেন, ভদ্রলোক, বুদ্ধ মানুষ, লেখাপড়া করেন। হ্যাঁ, তার সব বক্তব্যের সঙ্গে আমি একমত তা না, কিন্তু চিন্তাশীল মানুষ, অধ্যয়নশীল মানুষ, অল্প জেনে কথা বলেন তা না। উনিও এই কথাটা বলছেন। এই কয়েকদিন আগেও আমি 2 দিন তার বক্তব্য শুনলাম বিপ্লব সরকারের প্রয়োজন সম্পর্কে। আসলে আমিও নিজে মনে করি আমাদের দেশের যত সমস্যা, এই সমাধান করতে গেলে, এইসব সমস্যা সমাধান করতে গেলে একটা বিপ্লবী সরকার আমাদের এখানে প্রতিষ্ঠা করতে হবে। ও নির্বাচনমূলক কোনো পদ্ধতির মধ্য দিয়ে এখানে কোনো সরকার এসে কিছু করতে পারবে না। কারণ যে আর্থসামাজিক ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে এদেশে রয়েছে, এটাকে আগে ভাঙতে হবে, এটাতে বের হতে হবে। এটা একটা বিপ্লবী সরকার ছাড়া আর কোনোভাবে সম্ভব না। নির্বাচন করলেই যেটা হবে, যত চোর, বাটপার, দুর্বৃত্ত অথবা দুর্নীতিগ্রস্ত মানুষ, অথবা সুযোগ সন্ধানী, ধাপ্পাবাজ হয় এরা, অথবা এদের সঙ্গে সহযোগিতা করে যারা চলতে অভ্যস্ত বা চলতে পারবে, তারা নির্বাচিত হয়ে আসবে। এটি দেশের বাস্তবতা। অতীতেও মোটামুটি তাই হয়েছে, তাই হয়ে এসেছে, এখন আগামীতেও তাই হবে যদি হয়। এতে বেরোনোর রাস্তাটা কি? তার বিদ্যমান ব্যবস্থাটা কে ভাঙবে? এটা নির্বাচিত কোনো সরকারের, এই ব্যবস্থার মধ্য দিয়ে আসা কোনো নির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব না। এই পরিবর্তন ঘটানো সম্ভব না, এই অবস্থার পরিবর্তন সম্ভব না তাদের দ্বারা। কে করবে? কাউকে তো করতে হবে কাজটা। এটার জন্য একটা বিপ্লবী সরকার দরকার। বিপ্লবী সরকারের জন্য শক্তি লাগে, বিপ্লবী শক্তি। বিপ্লবী শক্তি দেশে আছে না? ছাত্ররা সেই বিপ্লবী শক্তি। এই ছাত্র জনতার অভ্যুত্থান, মূলত ছাত্র অভ্যুত্থান। মানুষ তো কোটি কোটি এসেছিল, সারা দেশে মিলিয়ন মানুষ যুক্ত হয়েছে আন্দোলনে, কিন্তু কোর ফোর্সের কেন্দ্রীয় শক্তিটা কে? ছাত্ররা ছিল কেন্দ্রীয় শক্তি, ছাত্রছাত্রী আমার দেশের। এই ছাত্ররা এই আন্দোলনের কেন্দ্রীয় শক্তি ছিল, ঝটিকা বাহিনী হিসেবে কাজ করেছিল ছাত্ররা, অগ্রবাহিনী ছিল। এই অভ্যুত্থানে হাসিনার মতো একটা দুর্বৃত্ত শাসক এদেশ থেকে পালিয়ে গিয়েছিল, মানে প্রাণ নিয়ে পালিয়েছিল। সে কোনো রকমে এখান থেকে পালিয়ে নিজের জীবনটাকে রক্ষা করেছিল, না হলে তার কি পরিণতি হতো আমরা জানি না। হয়তো মানুষটাকে চিড়ে টুকরো টুকরো করতো হয়তো তাকে। সে এত অন্যায় করেছিল এদেশে, হাজার হাজার মানুষকে সে এখানে হত্যা করেছে, আহত করেছে, সে চক্ষুহীন করেছে বহু সংখ্যক মানুষকে। কয়েকশো জন মনে নেই, গুলি করে একেবারে চোখ নষ্ট করেছে, অন্ধ হয়েছে, কানা হয়েছে, পঙ্গু হয়েছে, শত শত মানুষ পঙ্গু করেছে। এটা তো কয়েকদিন। আর তার আগের এই 15-16 বছর ধরে যে সে কি করেছিল, হ্যাঁ, এই শাসনকে যারা উৎখাত করতে পেরেছে, এই ছাত্ররা তো কেন্দ্রীয় মূল শক্তি, ঝটিকা বাহিনী, তারাই এখানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করত। তাদের সেই ক্ষমতা আছে, যোগ্যতা আছে। বিপ্লবী সরকার করার জন্য কি লাগে? বি পাস, এম এ পাস লাগে নাকি? সব বিপ্লবী রাজনীতি করার জন্য বা বিপ্লব করার জন্য সব পরীক্ষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে পাস করে আসতে হবে? লেখাপড়া লাগে। সেটা একাডেমিক লেখাপড়া হতে পারে, নাও পারে। পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, হ্যাঁ, অধিকাংশই দেখা যাচ্ছে যে একাডেমিক লেখাপড়া তাদের ছিল, কিন্তু একাডেমিক খুব ভালো না করলেও তো হতে পারে। তাদের অনেক গুণ থাকে। মোটামুটি পড়াশোনা করার
বিপ্লব করার জন্য যে শিক্ষা দরকার সেটা এই বিএ পাস করলে বা বিএ পড়তে পড়তে এটা অর্জন করা যায়, এটা এমএ পড়তে পড়তে অর্জন করা যায়, সেটা তো আছে এদের, সে শিক্ষা আছে, এরাই অভিজ্ঞতা এদের হয়েছে, সঞ্চয় হয়েছে, এরা এই ছাত্রদের নেতৃত্বে বিপ্লবী সরকার হতে পারত দেশে, এখনো হতে পারে। প্রফেসর ইউনূস নির্বাচনের একটা তারিখ ঘোষণা না করলেও কাছাকাছি একটা ধারণা দিয়েছেন, তাই না? ঈদের আগে ওই ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে, নির্বাচন দিয়ে কি করবেন, উনি চলে যাবেন, তারপরে কারা আসবে? এই দুর্বৃত্তায়িত যে ব্যবস্থাটা, দুর্নীতিগ্রস্ত যে ব্যবস্থাটা টিকে আছে, এই ব্যবস্থার প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই ব্যবস্থার পরিবর্তন ঘটাবে? তারা এই সংস্কার বলা যায়, বিচার বলা যায়, কিছু করবে? কিচ্ছু করবে না। এই কাজগুলো আসলে ইউনূসের, প্রফেসর ইউনূসের করার কথা না, সেই যোগ্যতা তার নাই, এই জন্যই তিনি পারেন নাই, এইভাবে সময় পার করে দিলেন মাত্র। এখন তার দায়িত্বটা বিপ্লবী সরকার করার কাদের? যেটা বলেছেন আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি। তাজ হাসমি বলছেন সেনাবাহিনীর ভূমিকা নিতে হবে, অর্থাৎ সেনাবাহিনীর নেতৃত্বে বিপ্লবী সরকার। এটা আমি খুব ভুল চিন্তা মনে করি। আমাদের দেশে এটা সেনাবাহিনীর পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব না, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত। সেনাবাহিনী না, ওই আলোচনা করে আমি যাবো না। জিয়াউর রহমান কি করেছে, এরশাদ কি করেছে, তারপরে যে 9/11 সরকার কি করেছে, এগুলো আলোচনা বাদ দেওয়া যাক। সেনাবাহিনীর সেই রোল নাই এদেশে, বরং যে ভূমিকা পালন করেছে তার প্রতিকৃষ্ট দিকটাই প্রধান সেনাবাহিনীর। সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে থাকা উচিত। রাজনীতি যাদের যে মানে দেশের যে সামাজিক শক্তি আছে, অসামরিক শক্তি যারা, তারা রাজনীতি করবে। এবং আমাদের দেশে ছাত্র হচ্ছে প্রগতিশীল আন্দোলনের অগ্রবাহিনী। চিরকাল ছাত্ররা এই ভূমিকা পালন করেছে, এখনো করেছে। ছাত্রদের ভূমিকা এখন বরং আগের চেয়ে অনেক সমুজ্জ্বল, অনেক উজ্জ্বল হয়েছে। কাজে সেনাবাহিনীকে নিয়ে চিন্তা করা উচিত হবে না। এটা ছাত্রদেরকে এই কাজটি করতে হবে। এদেশে ছাত্রদের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। যে ছাত্ররা এত বড় পরিবর্তন ঘটাতে পেরেছে, হাসিনাকে ভাগিয়ে দিতে পেরেছে দেশ থেকে। হাসিনার মতো তার সন্তান, হাসিনা ব্যক্তি না, এদেশের সন্ত্রাস, লুটতরাজ, ধর্ষণ, অত্যাচার, এই তারপরে তোমার এই ধরনের যত অপকর্ম আছে এবং বিদেশে টাকা পাচার, এই সমস্ত কিছু যারা করেছে তাদের যে কেন্দ্রীভূত রূপ হলো হাসিনা সরকার, তাদের ঘনীভূত রূপ। রাষ্ট্রটাকে সেভাবে তারা সাজিয়েছে এতকাল ধরে। আসলে এই হাসিনার বাপ ৭১ সালের ১৬ই ডিসেম্বরে তার বাপের পার্টি ভারত থেকে এসে যে কাজটা শুরু করেছিল, এটা ধাপে 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 হতে হতে হাসিনার সময় পূর্ণাঙ্গতা পেয়েছিল। এই সমস্ত ব্যবস্থাটাকে উল্টে ফেলা দরকার। আমাদের একটা নতুন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। সেই সমাজটা প্রতিষ্ঠা করতে গেলে বিপ্লব ছাড়া উপায় নাই। এটা নম্র কোনো শক্তি দিয়ে সম্ভব না। এখানে লৌহ কঠিন হস্ত দরকার, কঠোর হস্ত দরকার, কঠিন পদক্ষেপ দরকার। এগুলো প্রফেসর ইউনূসকে দিয়ে যেমন হয়নি, এই ধরনের কোনো শক্তি দিয়ে হবে না। এটা যারা হাসিনাকে তাড়াতে পেরেছে তাদেরকে দিয়েই হবে, তাদেরকে ক্ষমতা দখল করতে নিতে হবে। তারা অমুককে নিয়োগ করা, তমুককে নিয়োগ করা, কারণ বাইরের লোকদের নিয়োগ করতে যাবে কেন? তারা নিজেরা নিজেদেরকে নিয়োগ করবে, জাতি তাদের পেছনে দাঁড়াবে। তাদেরকে এই কাজটা করতে হবে। আর এদেশের পুরাতন রাজনৈতিক নেতৃত্ব বললাম, আমাদের দেশের পুরাতন নেতৃত্ব মোটামুটি নষ্ট, ধান্দাবাজ, লুটের একটা ব্যবস্থা ৫৩ বছর ধরে গড়ে উঠছে দেশে। তারও আগের ইতিহাস আছে।
আসলে এখানকার যে মধ্যবিত্ত শ্রেণীটা গড়ে উঠছে তার ভিতরে অনেক অন্যায় আছে, অনেক পাপ আছে। এটা থেকে ছাত্ররা একটু দূরে থাকে বয়সের কারণে, জীবনের বাস্তবতার কারণে। তাদেরকে অর্থ আয় করে লেখাপড়া করতে হয় না, বাপের হোটেলে খায়, বাপ মায়ের কাছ থেকে তারা পায়, অর্থ পায়। তারপরে তাদের চুরি করতে হয় না, জোর চুরি করতে হয় না, ধান্দাবাজি করে বেড়াতে হয় না। যারা করে তারা তো নষ্ট, তাদের কথা বাদ দাও। বেশিরভাগ ছাত্র তো অন্য কিছু করে না, লেখাপড়া করে। এরা অনেক সৎ থাকে, অনেক এরা আদর্শের শিক্ষা পায় আধুনিক শিক্ষার কারণে। সুতরাং এদের দায়িত্বটা নেওয়া উচিত। আর বুদ্ধি পরামর্শ, জ্ঞান, জ্ঞানের অভাব হয় না। ক্ষমতায় বসলে, ক্ষমতা গেলে সেখানে সবই আসে। সেখানে অর্থ আসে, সেখানে বুদ্ধি আসে, সেখানে অভিজ্ঞতা আসে, সব আসে। ক্ষমতা কেন্দ্রে বসতে হয়। রাষ্ট্র ক্ষমতা যখন দখল করবে এদের কাছে সব আসবে। আর রাষ্ট্র ক্ষমতা দখলের আগেও তো একটা ক্ষমতা কেন্দ্র গড়ে ওঠে। সেই ক্ষমতা কেন্দ্র তারা তৈরি করুক। ছাত্র আন্দোলনদের তেজ তো পুরিয়ে যায়নি এখনো, মানুষ বেঁচে আছে তো, সব তো মরে যায়নি। কত জাতিসংঘের হিসাবে 1400 মারা গেছে, বাকি তো বেঁচে আছে। সবাই তো পঙ্গু হয়ে যায়নি, যারা বেঁচে আছে বহুজন সুস্থ সবল আছে। তারা একত্রিত হোক, তারা ঠিক করুক কি করবে দেশে। আজকে প্রফেসর ইউনূসের কাজ শেষ, তিনি মানে তার ভূমিকা শেষ করে দিয়েছেন। আসলে যখনই তিনি বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচন করতে চান, তখন তার কাজ শেষ হয়ে গেছে। ওনাকে দিয়ে আর হবে না শেষ পর্যন্ত। এখন নির্বাচনের দিকে এরা যাওয়ার চেষ্টা করবে, ওই দিকে নেওয়ার চেষ্টা করবে। ছাত্ররা এখনই যেন এই নির্বাচনের স্রোতকে আটকায়, পাল্টা স্রোত সৃষ্টি করতে হবে, বিপ্লবী সরকার গঠনের স্রোত। তার জন্য বিপ্লবী কর্মসূচি নিয়ে চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে। এটা নতুন আলোচনার বিষয়, সেটা করুক তারা। এবং যারা একটু চিন্তা করেন, যারা একটু উদার, প্রগতিশীল এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন, তাদেরকে আমি বলবো এই দিকটা নিয়ে আলোচনা করতে। তাজা কাশ্মীর ইয়েটা ভালো, প্রস্তাবনাটা আমি ভালো মনে করি। মূল 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 জায়গাটা ঠিক আছে, কিন্তু ওই নেতৃত্বে ওনাদের ছাত্রদের প্রতি বোধহয় আস্থাটা কম। আসলে বয়স কম হলেই মানুষ কম বোঝে, এটা ঠিক না। বয়স কম হলেও মানুষ অনেক কিছু বুঝতে পারে। সবচেয়ে বড় যে ওইটুকু বুদ্ধি সবারই থাকে, একটু লেখাপড়া থাকতে হয় আর চরিত্রটা ঠিক থাকতে হয়। তারপরে কত আছে কম বয়সী, কত শাসক এসছে পৃথিবীতে, তারা সফলভাবে শাসন করছে। সম্রাট আকবর 13 বছর বয়সে সিংহাসন করছিলেন। কিভাবে শাসন করেছিলেন? 13 বছর একটা বাচ্চার জ্ঞান থাকে না, অভিজ্ঞতা থাকে, সব এসে হাজির হয়ে যায়। ফিদেল ক্যাস্ট্রো 29 বছর বয়সে কিউবার ক্ষমতা দখল করেছিলেন। এ কথা আমি একাধিকবার বলেছি। 29 বছর বয়সে, তার আগে তিনি যুদ্ধ করেছেন। 26 বছর থেকে উনি যুদ্ধ শুরু করেছেন। তার আগে 24 বছর বয়সে উনি প্রথম এই মনকাদের ব্যারাক আক্রমণ করেছিলেন, কিউবার একটা সামরিক ব্যারাক। তার আগে উনি ছিলেন ছাত্র নেতা, একদম অচেনা মানুষ ছিলেন না, ছাত্র নেতা। তারপরে তিনি ওই ডিক্টেটর ছিল যে বাতিস্তা ব্যারাক আক্রমণ করলেন কিছু ছেলে নিয়ে একত্রে, হিরো হয়ে গেলেন। কিউবার বন্দি করেছিল, পরে চাপে সরকার ছেড়ে দেয় তাকে, দেশে চলে গেছিলেন। 26 বছর বয়সে আবার উনি একটা স্টিমারে করে, গ্রানমা নামে স্টিমারে করে কিউবা অবতরণ করে গেরিলা যুদ্ধ শুরু করেন। এই 2.5-3 বছরের মধ্যে কিউবা লিবারেটেড হয়, মুক্ত হয়ে যায়। তিনি 29 বছর বয়সে ক্ষমতা দখল করেছিলেন, বসছিলেন। তার সমস্যা হয়েছিল, কি অভিজ্ঞতা ছিল রাষ্ট্র শাসনের? অভিজ্ঞ লোকরা এসে গেছে তার কাছে, বাছাই করা বুদ্ধিটুকু থাকে তার ছিল। ছাত্ররা সে কাজই করবে।